টানা বৃষ্টি উজানের ফলে ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, বাঁধ ভেঙে তলিয়েছে প্রায় ১৮০ গ্রাম। বৃষ্টিতে সারা দেশের জনজীবন ব্যাহত। গৌরী আবহাওয়ায় কুমিল্লা সহ ৩ বোর্ডের এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। রমজানের আগে হতে পারে ভোট। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। জুলাই আন্দোলনে বাধা দেওয়ার ছিল নারী যোদ্ধারা, ভেঙে দেয় স্বৈরাচারের মসনদ। নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নেই তাদের। নেত্রকোনার ১৭ শহীদ পরিবারে আহাজারি আজও থামেনি। স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছিল সব উজাড় করে দ্রুত বিচার দাবি। বাংলাদেশে ২৪শে জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার হতে পারে আন্তর্জাতিক আদালতে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি। এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-20তে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। বালকেল্লেতে সন্ধ্যায় প্রথম টি-20। দর্শক শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন সুনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। টানা বৃষ্টিপাত উজানের ঢলে ফেনীর অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার মুহুরী, সেলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধে অন্তত ২১টি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাত থেকে চিথলিয়া ও মির্জানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মুহুরী ও সেলোনিয়া নদীর বাঁধ ভেঙে অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে ১৩১টি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যেখানে প্রায় ৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। মুহুরী নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে থাকলেও ভাঙনের ফলে অনেক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিপদাপন্ন মানুষের সহায়তায় প্রশাসন ৬টি উপজেলায় ১৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারত থেকে পানি আসিয়ে আমাদের বাড়ির লগে দিয়ে, ঘরের লগে দিয়ে আপনার এই বেড়িবান্ধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আমরা তখন গ্রামবাসী সবাই মিলে বেড়িবান্ধটা মাঠে দিয়ে বস্তা দিয়ে বাঁধতেছি, এর পরও রোগাইতে পারি না। 10 মিনিটের ভিতরে এর থেকে এনে আছি, এনে বাংলা ফরি গেছে। বাংলা ফরি আইতে মানে 20 মিনিটের ভিতরে মাল সামানা বার করতে পারিনি। আপনার এই বারে ঘরে পানি উঠে গেছে। আমাদেরকে শক্ত করে বেড়িবান্ধটা শক্ত করে মজবুত করে বাঁধি দিয়ে, ঠিক আছে না? আমরা ভবিষ্যতে আর এরকম কষ্ট করতে হইব না। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দুর্গত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুফাইল আহমেদ নিলয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিলয়, আমি আসলে প্রথমে যেটি জানতে চাই যে আপনি আসলে দুর্গত কোন এলাকায় রয়েছে এবং মানুষের দুর্ভোগ আপনি কেমন দেখছেন? ঝুঁকিপূর্ণদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ অতসী। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া গ্রামে। আমরা দেখেছি যে গত কয়েকদিনে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর ২১টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। আমরা গতকাল পর্যন্ত দেখেছিলাম এসব নদীর ২০টি পয়েন্টে ভাঙন থাকলেও ইতিমধ্যে সেখানে নতুন করে একটি ভাঙন তথ্য জানিয়েছে এখানকার পানি উন্নয়ন বোর্ড। তবে আমরা যতদূর দেখেছি যে মানুষের গতকাল সকাল থেকে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু খুব অবর্ণনীয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে এই এলাকাটি নতুন করে প্লাবিত হয়েছে। এখানে প্রায় কোমরের উপরেও পরিমাণ পানি রয়েছে। সেখানে প্রায় যে মানুষের বসতঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত রয়েছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এইসব গ্রামের পর গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হচ্ছে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। উপজেলা প্রশাসন আমাদেরকে যেটি জানাচ্ছেন যে ইতিমধ্যে ফেনীর যে 3টি উপজেলা অর্থাৎ ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া উপজেলা ইতিমধ্যে বেশ কিছু গ্রাম প্লাবিত হচ্ছে। সেখানে উপর থেকে যে পানিগুলো আসছে সেগুলো যতই ভাটার দিকে যাচ্ছে ততই ভাটার নতুন নতুন এলাকাগুলো কিন্তু প্লাবিত হচ্ছে বলে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলছে যে গতকাল পর্যন্ত ফেনীর যে 3টি নদী রয়েছে সেই 3টি নদীর পানি প্রায় 37 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ
যদিও গতকাল পর্যন্ত সেটি বিপদসীমার উপরে ছিল। গতকাল রাত থেকে আসলে সেটি কিন্তু এখন অনেকটা 37 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু ইতিমধ্যে পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে এখানে যে বন্যার সংখ্যা ছিল সেটি কিন্তু অনেকটা কেটেছে, সেখানে বন্যার সম্ভাবনা নেই। তবে পানিগুলো যেহেতু উপর থেকে নিচের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে, নতুন নতুন করে মানুষের যে বাড়ি ঘরে সেগুলো পানি উঠছে, মানুষের যে আসবাবপত্র সেগুলো নিয়ে কিন্তু মানুষ অনেক দুর্ভোগ প্রভাবিত হচ্ছে। আমরা দেখেছিলাম যে এখানকার মানুষের যে চরম অভিযোগ ছিল সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন বন্যার্তদের জন্য কোনো সহায়তা করেনি, বন্যার্তদের কোনো পাশে থাকেনি বলেও স্থানীয়রা অভিযোগ করছে। তারা বলছে যে গত পরশুদিন থেকে, অর্থাৎ আমরা যদি বলি প্রথম দিন যেখানে বাঁধ ভাঙা সৃষ্টি হয়েছিল, তারপর থেকে আসলে স্থানীয় প্রশাসন মানুষের ঘর বাড়িতে পানি ওঠার পরে মানুষ কিন্তু তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি, তাদেরকে আসলে কোনো ধরনের খাদ্য সহায়তা ও উপজেলা প্রশাসন থেকে দেয়নি বলে কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন। তবে এর বিপরীতে আমরা গতকাল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে আসলে জেলা প্রশাসন তারা মাঠে কাজ করছে। জেলা প্রশাসন ইতিমধ্যে 3 উপজেলায় প্রায় 150-টিরও অধিক আশ্রয় প্রকল্প তারা প্রস্তুত করেছে। সেখানে প্রায় 7,500 আশ্রয় কেন্দ্রে সেখানে মানুষ আশ্রয় নিয়েছে। তবে এইসব মানুষের জন্য 17 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 17 লক্ষ টাকা বরাদ্দের ফলে মানুষ এইসব সে জায়গায় খাওয়া দাওয়া সহ বিভিন্ন দুর্ভোগ সেটিতে কিন্তু কাটতে হবে বলে কিন্তু সেখানকার উপজেলা প্রশাসনগুলো বলছে। তবে আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানকার যে বন্যা সেটি যতক্ষণ পর্যন্ত পানি নামবে না ততক্ষণ পর্যন্ত সেখানে বাঁধগুলো মেরামতের জন্য তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছেন। তবে আমরা দেখেছি এখানে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আমাদেরকে জানানো হয়েছে গত 24 ঘন্টায় সেটি 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমেছে, সকাল থেকে রাত থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সকাল থেকে কিছুটা বৃষ্টি বাড়ছে আমরা দেখেছি। তবে এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। রাজধানীতে কয়েকদিন ধরেই থেমে থেমে হচ্ছে টানা বৃষ্টি। মাস জুড়ে ধারা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়কে জলাবদ্ধতা ও যানবাহন সংকটে এই দুর্ভোগে পড়েন সব শ্রেণী পেশার মানুষ। ফাহিম ইউসুফের রিপোর্ট। রাজধানীতে টানা বৃষ্টি জনজীবনে ফেলেছে বড় ধরনের প্রভাব। চলতি জুলাই মাস জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, রাস্তায় দেখা মেলে যানজটের। টানা বৃষ্টিতে দুর্ভোগে স্কুলগামী শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। রাস্তায় বাসের সংকট ও অতিরিক্ত যাত্রী চাপের কারণে বিপাকে পড়েন নগরবাসী। উপযুক্ত যাত্রীর ছাউনি নেই, আমাদের হয় কোনো দোকানের সামনে দাঁড়াইতে হচ্ছে কিংবা রাস্তার ফুটপাতে দাঁড়াইতে হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাওয়া লাগতেছে। বৃষ্টিতে ভিজলে তো ভাই পানিবাহিত রোগ, জ্বর, ঠান্ডা, সর্দি কাশি আছেই। রাস্তাঘাটে পানি জমে থাকে, কোনো পরিবর্তন নেই। যাত্রী কম আছে এখন, আর বেশিরভাগ যাচ্ছে অটো যাচ্ছে, বা রিক্সা তো কম ওঠে। রিক্সাওয়ালারা অতিরিক্ত আমাদের যেতে হবে, যার জন্য অতিরিক্ত বসে থাকে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 1 সপ্তাহ পর্যন্ত ঢাকা সহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা দেখেছি 399 মিলিমিটার ফেনীতে এবং ঢাকায় 77 মিলিমিটার। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। গোটা মাসেই হয়তো বা কম বেশি বৃষ্টিপাত হবে, তবে সেটা হচ্ছে যে কখনো একটু বাড়বে, কখনো হয়তো বা কমে যাবে। এছাড়া উপকূলীয় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ দুপুর 2টায় সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফলাফল। এছাড়াও মোবাইল ফোনে 16222 নম্বরে SMS এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ রয়েছে। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য প্রতিবারের মতো এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ রয়েছে। খাতা পুনঃনিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। 2 মাসের কম সময়ের মধ্যে এবারের ফলাফল প্রকাশ হচ্ছে। ফলাফল হস্তান্তরে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। বন্যা পরিস্থিতির অবনতি হয় কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আজকের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের খবর নিশ্চিত করেছে। আর কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিতের খবর নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা রাজফ্রিন। জানিয়েছেন, অতি ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের HSC ও সমমানের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনে জানানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের আলাদা তালিকা করে নির্বাচনে তাদের জন্য আলাদা বুথ রাখার ব্যবস্থার কথা বলেন প্রধান উপদেষ্টা। এই হিমেলের রিপোর্ট আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। রাত 8টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন তিনি। স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরো জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার। প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। নির্বাচনে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম। 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছে, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে। প্রেস সচিব জানান, 47,000 ভোট কেন্দ্রের মধ্যে 16,000 ঝুঁকি ভোট কেন্দ্রের যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। তাছাড়া ভোটারদের যেন কেন্দ্রে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা রাখার নির্দেশনার কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার, এর আগে কখনো ভোট দেননি, তারা কিভাবে ভোট দিবেন এটা যাতে তারা আগে থেকেই জানতে পারেন, ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে। আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে, যে গত 3টা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয়। নির্বাচনের সময় কেন্দ্র ও আশেপাশে সিসি ক্যামেরা বসানো এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা সচল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের দায় থাকলে এরও বিচারের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ চায় বলেই বিএনপি দ্রুত নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই, তাই যারা নির্বাচন পেছাতে চায় তাদের আরও ভেবে দেখা উচিত। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে দেখতে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব, বলেন সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক নয়, যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তাদের আরো ভেবে দেখা উচিত। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলে। প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ঘিরে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ দলীয়ভাবে অপরাধ করলে দলেরও বিচার হওয়া উচিত। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যে টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। গণতন্ত্র ফেরাতেই লড়াই চলছে জানিয়ে মহাসচিব বলেন, জনগণ নির্বাচন চায় বলেই বিএনপি এ দাবি তুলেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে চুয়াডাঙ্গায় দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় ভারতের কঠোর সমালোচনা করেন নাহিদ। দখলদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিন ঝিনাইদহে পথসভা করে এনসিপি। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার নবম দিনের কর্মসূচিতে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটে। আলমডাঙ্গা উপজেলায় পদযাত্রা পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের পাশে এসে দাঁড়ায়। এ সময় হাত মেলানোর জন্য তারা এগিয়ে এলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শিক্ষার্থীদের ক্লাস ফেলে অনুষ্ঠানে আসা ঠিক হয়নি, তবে তাদের এই ভালোবাসাতে মুগ্ধও হন তিনি। পরে পথসভায় সার্জিস বলেন, এক বছরেও স্বপ্নের বাংলাদেশ হয়নি, তাই গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদের যে শহীদ ভাইরা, যে আহত যোদ্ধারা লড়াই করেছে, তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাই দায়ী। দখলদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গণঅভ্যুত্থানের পরে আমরা একটা বৈষম্যহীন, একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি নানা ধরনের রাজনৈতিক অন্তর্গতনে বহু মানুষ মারা যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্ব পুরো বাংলাদেশকে ছেয়ে গিয়েছে। নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। আপনাদের এলাকার দুর্নীতি, চাঁদাবাজ, দখলদারিত্ব নিয়ে কথা বলুন। যেই প্রতিবাদের জোয়ার বাংলাদেশে তৈরি হয়েছে, সেই জোয়ার বন্ধ করবেন না। সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশ করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খুনি ও মানবতা বিরোধী বাহিনীতে পরিণত হয়েছে। গত 25 বছরে 1200-এর অধিক মানুষকে সীমান্তে হত্যা করা হয়েছে এবং এই সীমান্তে হত্যা করেছে এই বিএসএফ, যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন। ফলে যদি সীমান্ত হত্যা না থামানো হয়, এই বিএসএফ বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। বাংলাদেশ নিয়ে ভারত ও লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, যারা হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা সেভ হাউস অফ টেররিস্ট। হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলাকে ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে
নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে এই কথা জানান। নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেতলির পরিবর্তে শাপলা দাবি করেছে, আর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। নির্বাচন কমিশনে এনসিপি জাতীয় প্রতীক শাপলা চাওয়ার পর থেকে এই নিয়ে নানা আলোচনা শুরু হয়। এদিকে শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেন জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। নারী জুলাইয়ের কাণ্ডারি, রাজপথে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তারা। ঝড়ের মতো এসে স্বৈরাচারের মসনদ ভেঙে দিয়ে আবারও হারিয়ে গেলেন তারা। দৃঢ় ও দীপ্ত পদচারণা আর গগন বিদারী স্লোগানে রাজপথ মুখর করে তুলেছিলেন, কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে নেই তাদের অংশগ্রহণ। কেন তারা দৃশ্যের আড়ালে, সে কথাই জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 2024-এর জুলাই আন্দোলনের শুরু থেকেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নারী শিক্ষার্থীরা। সিংহীর গর্জনে কেঁপে উঠত রাজপথ। ভার্সিটির মেয়েরা নেমে আসে না, তখন পুরো বাংলাদেশের মেসেজটা গিয়েছে যে এখন সূচনা করা যেতে পারে। কখনো মনে হয়নি যে এই মানুষে মিছিল করতে পারে। তাদেরকেও আমরা মাঠে দেখেছি, এতটা স্বতঃস্ফূর্ত এবং এতটা উজ্জীবিত অংশগ্রহণ ছিল তাদের। নির্ভীক তরুণীরা ছাত্রলীগের হামলার সম্মুখীন হতেও পিছপা হননি। অসীম সাহস নিয়ে রক্তাক্ত হয়েও বারবার ফিরেছেন রাজপথে। 15 জুলাই দেখেছি যে মেয়েদের জামায় রক্ত লেগে আছে, মানে ওটা শুধু নিজেদের রক্ত এরকম না, অন্য কাউকে মেরেছে ওই রক্ত লেগে আছে। তখন আন্দোলনে মনে হচ্ছিল যে হয়তো রক্ত দেখার পরপরই মনে হয়েছে যে হয়তো জানটা দিয়ে দেই। পুলিশের দমন পীড়নের বিপরীতে একাই দাঁড়িয়ে গেছেন প্রিজন ভ্যানের সামনে। জুলাইয়ের সাহসী কন্যারাই শক্তি সাহস জুগিয়েছে হাজারো ছাত্র জনতাকে। মেয়েদের মধ্যে ওই ভয়টা ছিল না, হামলা হলে হবে, আমরা ওটা ফেস করব। মেয়েরা যখন সাহস দেখিয়েছে যে ছাত্রলীগকে পিটায় বের করে দিচ্ছে হল থেকে, ওই সাহসটা যখন মেয়েরা দেখিয়েছে তারপরে এটা শুরু হয়েছে। ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতেও তাদের সোচ্চার কণ্ঠে শোনা যায়, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। 5 আগস্ট স্বৈরাচার পতনের পর কালের গর্ভে হারিয়ে যাচ্ছে তাদের অবদান। সাইবার বুলিং, রাজনৈতিক চাপ ও সামাজিক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। নারীদের স্টেকটা যে আছে এই আন্দোলনে, এইটা সবাই ভুলে যাচ্ছে এবং এইটা মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা এখন পর্যন্ত কথা বলছি। 1 বছর পর আন্দোলন সংগ্রামের অগ্রসেনানীদের কণ্ঠে কেবলই আক্ষেপের সুর। যেই মেয়েরা মাঠ দখল করে রাখছে স্বৈরাচারকে নামানোর জন্য, এত বড় মুক্তিযুদ্ধের পর এত বড় রাজনৈতিক মুভমেন্ট বাংলাদেশে হয় নাই। সেই মুভমেন্টের যে যারা লিড দিয়েছে তাদেরকে যখন বলা হয় যে অ্যাপলিটিক্যাল, তখন এর থেকে বড় তামাশা আর কোনো কিছু হয় না। তবে দেশ ও জাতির প্রয়োজনে আবার মাঠে নামতে হলে কোনো কুণ্ঠাবোধ করবেন না বলেও জানান তারা। নারীর সংগ্রাম শুধু মানে কয়েকজনের না, আমরা চাই যে সংখ্যাগরিষ্ঠ নারীরা যারা এই আন্দোলনে ছিল তারাও কথা বলুক। নারীর অবমূল্যায়ন ঠেকাতে প্রয়োজন সামাজিক সচেতনতা। শুধু মিছিল সংগ্রামে ঢাল হিসেবে ব্যবহার করলে সার্বিকভাবে রাজনৈতিক পরিমণ্ডলে কমে যাবে নারীর উপস্থিতি। সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এটা প্রতিষ্ঠা করতে একটা সামাজিক আন্দোলনের দরকার। আসলে সামাজিক আন্দোলন ছাড়া এটা সম্ভব না। রাজনৈতিক পট পরিবর্তনে এগুলো হবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে স্বৈরশাসকের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চার হয়েছিল সর্বস্ব উজাড় করে। এই আন্দোলনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছিলেন নেত্রকোনার 17 জন তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বছর পেরোতে চললেও শহীদ পরিবারগুলোর আহাজারি আজও থামেনি। দ্রুত হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি শহীদ পরিবারের। জিয়াউর রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজাফরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে আলী হোসেন পরিবারের অভাব ঘোচাতে বৃদ্ধ মা ও অসুস্থ ভাইয়ের কাছে 3 শিশু কন্যাকে রেখে স্ত্রীকে নিয়ে বছর 3 আগে ঢাকার উত্তরা আজমপুর এলাকায় পাড়ি জমান। সেখানে একটি ভাড়া বাসায় থেকে ফুটপাতে বসে পান সিগারেট বিক্রি করতেন তিনি। তার স্ত্রী কাজ করতেন মানুষের বাসায়।
2024 সালের 18 জুলাই উত্তরায় তখন ছাত্র জনতার আন্দোলন চলছিল। তাতে যোগ দেন আলী হোসেনও। হঠাৎ পুলিশের গুলিতে তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। স্ত্রী খায়রুন্নেসা সেখানকার একটি হাসপাতালে স্বামীর মরদেহ খুঁজে পান। পরে মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। 6 বছরের শিশু কন্যা শহীদ বাবাকে আজও কবরের পাশে যেয়ে ডাকে। সঠিক বিচার চাই, সঠিক বিচার করে যে সরাবে। আর কি কইম, হুত তোরাইতো না বেটা, লাহিটা দিল হুতাইতো না, জিহুতের আর বাপ পাইতো না। আমার বাইরের কেম আছে, হ্যাঁ, যাতে সঠিক বিচার হয়, যাতে সঠিক বিচার সরকার যাতে করে, সরকারের কাছে এতটুকুই আমাদের অনুরোধ। সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রমজান মিয়া 5 বছর আগে পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় আকিজ গ্রুপে শ্রমিকের কাজ নেন। 2024 সালের 19 জুলাই ঢাকার রামপুরায় ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করেন তিনি। হঠাৎ পুলিশের গুলি এসে তার গলা ও বুকে বিদ্ধ হয়। তাকে নিয়ে একের পর এক হাসপাতালে দৌড়ান সহযোদ্ধারা, কিন্তু কোথাও মেলেনি চিকিৎসা। এক পর্যায়ে সহযোদ্ধার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গ্রামের বাড়িতে এনে তার মরদেহ দাফন করা হয়। আজও থামেনি রমজানের বাবা মায়ের আহাজারি। আমার কলিজার টুকরা সন্তান যে হত্যা করে মারা আমার কবর বাসিন্দা করেছে আমার সন্তান, আমি এই হত্যাকারের বিচার চাই, কঠিন বিচার চাই আমি সরকারের কাছে। ডিসি সাহেবের সাথে আমি এই খবর নিতেছে, খবর নিলেও আমি ডিসি সাহেবটা বলছি যে আমার হত্যাকারের বিচার চাই আমি। শহীদ পরিবারগুলোকে বিভিন্ন সহায়তার পাশাপাশি শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা এই 17টি শহীদ পরিবারের মধ্যে 4টি আমরা বাড়ি করে দিয়েছি। যাদের ভূমি নেই তাদের আমরা এই মুহূর্তে ঘর বাড়ি করে দিলাম। আর সরকারের যে সাহায্য সহযোগিতা আছে সেটি তারা পাবে, অব্যাহত থাকবে। শহীদ পরিবারের বিচারের দাবি জানাচ্ছেন, সেগুলো তো সরকার দায়িত্ব নিয়েছে এবং কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। শহীদ পরিবারগুলোর দাবি সহানুভূতি স্থায়ী হোক রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে এবং হত্যাকারীদের শাস্তির দাবিও জানান তারা। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ওয়াশিংটনে হবে এই আলোচনা। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে বাংলাদেশি পণ্যে 35% বর্ধিত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজার হারাতে পারে দেশের অনেক গার্মেন্টস ব্যবসায়ী। তাই সরকারকে এখনই দর কষাকষির সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। লুৎফর কবিরের রিপোর্ট। ঘুরছে বাংলাদেশের পোশাক তৈরি শিল্পের চাকা। পুরোদমে ব্যস্ত গার্মেন্টস শ্রমিকরা। দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের 35% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় কারখানার চাকা কতদিন ঘুরবে এমন প্রশ্ন ব্যবসায়ীদের। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশে রাজনৈতিক টালমাটালে এমনিতেই অস্থিরতায় পোশাক শিল্প, তার উপর চোখ রাঙাচ্ছে মার্কিন শুল্ক। এসব নিয়ে অস্বস্তিতে ব্যবসায়ীরা। মার্কিন অতিরিক্ত শুল্ক আমাদের জন্য বড় দুঃসংবাদ। এখন পুনর্বিবেচনার সুযোগ রেখেছে ট্রাম্প। দুঃখজনক হলেও সত্যি, গত 3 মাসেও বিষয়টি সমাধান করতে পারিনি আমরা। সেই ক্ষেত্রে আগামী 3 সপ্তাহে আশা দেখছি না। যেসব প্রতিষ্ঠান মার্কিন অর্ডার নিয়ে কাজ করছে এবং পাইপলাইনে আছে তাদের জন্য কঠিন সময়। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে $869 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা দেশের মোট রপ্তানি আয়ের 18% বেশি। এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রপ্তানি বাংলাদেশি পণ্যের 87% বেশি তৈরি পোশাক। সুতরাং ট্রাম্প প্রশাসনের শুল্ক কার্যকর হলে বড় ধাক্কাটা পড়বে পোশাক খাতেই। বাংলাদেশের পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র। বাজার ধরে রাখতে সময়, শ্রম, ঘাম, কারখানা উন্নয়ন ও বিনিয়োগ করতে হয়েছে আমাদের। বর্তমান বাস্তবতায় কিছু ব্যবসা হারাবো হয়তো। যেভাবে এগোনো উচিত ছিল তা সম্ভব হবে না। বাংলাদেশ সহ 14 দেশে পণ্য শুল্ক হার নির্ধারণ করে একযোগে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে নাম নেই প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের, যা বাংলাদেশের পোশাক শিল্পে এক অশনি সংকেত। যেসব কারখানা যুক্তরাষ্ট্রে 50% বা তার চেয়ে বেশি রপ্তানি করে, শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে এসব কারখানা। এমন সময় শীঘ্রই বিকল্প বাজার ধরা সম্ভব নয় বলছেন এ ব্যবসায়ী।
আমরা অনেক পুরনো ব্যবসায়ী। 1977 সালে ব্যবসাটা শুরু করেন আমার বাবা। নতুন করে শুল্ক আরোপ হলে আমরা মারা যাব। শেষ পর্যন্ত কফিনে আমাকেই পেরেক ঠুকতে হবে। আসন্ন সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে গঠনমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাড়তি কোনো পরিশ্রম, সার, কীটনাশক ও যত্ন ছাড়াই লটকন চাষ করে স্বাবলম্বী হচ্ছেন পঞ্চগড়ের প্রান্তিক চাষিরা। মৌসুমের শুরুতেই বাজার চাহিদা ও দাম ভালো পাওয়ায় খুশি তারা। জেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় 43 হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। লাভ বেশি হয়, দিন দিন বাড়ছে চাষের পরিধি। রাশিদুজ্জামান বাবুর পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শুধু ফল আর ফল। প্রকৃতি তার নিপুণ হাতে থরে থরে সাজিয়ে রেখেছে। বাঙালির কাছে মধু মাসে অন্যান্য মৌসুমী ফলের সঙ্গে উঠতে শুরু করেছে টক মিষ্টি স্বাদযুক্ত কাঁচা পাকা লটকন। এমন চিত্র দেখা গেছে পঞ্চগড়ের বিভিন্ন বাগানে। লটকন চাষিরা বলছেন, বাড়তি তেমন কোনো পরিশ্রম না থাকায় উৎপাদিত লটকনের প্রায় পুরোটাই লাভ। পঞ্চগড়ের বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। এবার একটু ফলন কম, তবে ওই দাম অনেক বেশি। অতিরিক্ত আমাদের কোনো খরচ নেই, তাতে আমরা বেশি লাভ। ফলগুলো আমরা শুধু বিক্রি করি 1.5 থেকে 2 লাখ। এবার জেলায় লটকনের ফলন বেশ ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় লটকন সরবরাহ করছেন ব্যবসায়ীরা। শুরুতে দাম এটার বেশি ছিল, উৎপাদনের চাহিদা বৃদ্ধির সাথে সাথে এর দামও একটু কমতে শুরু করেছে। বর্তমানে লটকন, ভালো লটকন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। লটকনের বাজার চাহিদা ও দাম ভালো পাওয়ায় প্রতি বছরই বাড়ছে লটকন চাষের পরিধি। চলতি মৌসুমে জেলায় 43 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 416 টন। এই লটকন চাষে চাষিরা আগ্রহ হচ্ছে, কারণ তারা বেশি দামে এই লটকন দেশের শেষ সময় বিক্রি করতে পারতেছে। আমাদের যে জেলার উৎপাদন 416 মেট্রিক টন টোটাল। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বাগান বা বাড়ির আশপাশের পরিত্যক্ত জমিতে পরিকল্পিতভাবে লটকন চাষ করলে একদিকে যেমন মিটবে পুষ্টি চাহিদা, তেমনি আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।